ওকে, গুড ইভিনিং ক্লাস। আজকে তাহলে আমাদের SCM 707 program and project manager. We will start with our first lecture, Lecture-1, and we will cover the Chapter-1 of our textbook. The reference textbookটা আপনাদেরকে দিয়েছি। এর আগের ক্লাসে, ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা এমনি জাস্ট একটু বেসিক আলোচনা করেছিলাম যে প্রজেক্ট ম্যানেজমেন্টটা কি, কেন আমরা এটা পড়বো, কেন এটা আমাদের জানা দরকার এটার সম্পর্কে, whether it be functional knowledge or the conventional knowledge, হ্যাঁ, এবং আমরা আরো কোর্স আউটলাইন নিয়েও আলোচনা করেছি। and I hope that আপনারা সবাই পেয়েছেন, রাইট? কোর্স আউটলাইনটা আপনাদেরকে যে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে। হ্যাঁ ম্যাডাম, পেয়েছিলাম। এবং এই স্লাইডটাও কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছি। ওটাও পেয়ে যাওয়ার কথা। ওকে, সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট চ্যাপ্টার। আমরা ট্রাই করব আজকে আমরা এই চ্যাপ্টারটা মোটামুটি কভার করে ফেলতে। হ্যাঁ, সো প্রজেক্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো লেটস স্টার্ট যে আমরা বেসিক্যালি হোয়াট আর দ্য অবজেক্টিভ অফ দিস চ্যাপ্টার, যে আমরা আজকে চ্যাপ্টারটা থেকে আমরা কি শিখবো বা কি কি জিনিস সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ, so the first objective here is they're saying that understanding why the project management has become such a powerful and popular practice in business. যে আমাদেরকে এই চ্যাপ্টার পড়ে বুঝতে পারবো অ্যাটলিস্ট যে কেন প্রজেক্ট ম্যানেজমেন্ট এখন খুব ইম্পর্টেন্ট, এবং আমরা আরো শিখবো the basic properties of a project এবং একটা প্রজেক্টের ডেফিনেশন কি, এবং why effective project management is such a challenge nowadays. এবং আমরা আরো শিখবো যে প্রজেক্ট এবং প্রসেস এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, দুইটা সেম জিনিস না। প্রজেক্ট ইজ নট আ প্রসেস। হ্যাঁ, and then we will also understand and explain the project life cycle, এটার বিভিন্ন স্টেজ, কি কি অ্যাক্টিভিটি অকার হয় কোন স্টেজ অফ দ্যাট প্রজেক্ট লাইফ সাইকেল। We'll also talk about the determinants or the concepts of a project success, হ্যাঁ, এবং প্রজেক্ট ম্যাচুরিটি মডেল নিয়েও একটু আলোচনা করব আমরা। সো লেটস স্টার্ট উইথ দিস চ্যাপ্টার। হ্যাঁ, প্রথমেই আমরা আগে শিখি হোয়াট ইজ আ প্রজেক্ট। আমরা প্রজেক্টের ডেফিনেশন বলতে কি বুঝতেছি, বা প্রজেক্টের কি কি ক্যারেক্টারিস্টিক্স অ্যাকচুয়ালি থাকা উচিত ইন দ্যাট ডেফিনেশন, সেটা হচ্ছে এখানে বলতেছে যে প্রজেক্ট ইজ আ টেম্পোরারি এন্ডেভার undertaken to produce a unique product or service. আচ্ছা, বলতেছে যে এখানে দেখেন আমরা যদি the characteristicsটাও যদি দেখি, বলতেছে যে it has to be unique, একটা ইউনিক পারপাসে থাকবে। হ্যাঁ, একটা ইউনিক কোনো ধরেন আপনি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে গেলেন, হ্যাঁ, সো দ্যাট উইল বি আ প্রজেক্ট ফর ইউ। হ্যাঁ, এবং এটা খুব একটা টেম্পোরারি টাইম, মানে এটার একটা বিগিনিং থাকবে এবং এটার একটা এন্ড টাইমিং থাকবে। সো দেয়ার ইজ আ schedule for your project। হ্যাঁ, এবং এখানে দেখেন সেকেন্ড পয়েন্টটাতে যদি যাই, এখানে বলছে প্রজেক্ট ইজ এ ইউনিক ভেঞ্চার উইথ আ বিগিনিং অ্যান্ড এন্ড কন্ডাক্টেড বাই পিপল টু মিট দ্য এস্টাবলিশড গোলস উইদিন দ্য প্যারামিটার্স অফ, কি কি আমার প্যারামিটার্স, একটা কস্ট থাকবে, কস্টিংটা আপনার কি হবে পুরো প্রজেক্টের। obviously you don't have like unlimited resources, obviously there is a cost restraint, there is also schedule restraints, and you also need to know what is your goal regarding your quality or the performance of your product. হ্যাঁ, so project management basically বলতেছে যে this is the science and art of organizing all the components of a project. এই যে প্রজেক্টটা আমি হাতে নিলাম, হ্যাঁ, সবাই কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি, বলেন। এই যে প্রজেক্টটা আমি হাতে নিলাম, হ্যাঁ, এই প্রজেক্টটার ম্যানেজ করা, দ্য আর্ট এন্ড সায়েন্স অফ অর্গানাইজ করা, এটা যে দ্য অর্গানাইজিং অফ অল দ্য কম্পোনেন্টস, দ্যাট ইজ প্রজেক্ট। হ্যাঁ, ওকে, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। এখানে আমরা কি আলোচনা করব? উই আর গোইং টু টক অ্যাবাউট দ্য এলিমেন্টস অফ প্রজেক্ট। আচ্ছা, এলিমেন্ট গুলা কি কি বলতেছে? বলতেছে যে প্রজেক্টস আর কমপ্লেক্স এন্ড ওয়ান টাইম প্রসেস। আচ্ছা, কি বলতেছে যে আসলে বুঝাইতে চাচ্ছে যে একটা প্রজেক্ট আমরা ইনিশিয়েট করি কেন, শুরু করি কেন, জাস্ট টু মিট আ সার্টেন গোল। দ্যাট গোল ক্যান বি আপনার ফার্মের জন্য হইতে পারে কি, আমরা দেখেন আমরা যে এখন আমাদের প্রত্যেকটা বিজনেসের যদি আপনি চিন্তা করেন, উই অলওয়েজ ফেস উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ থ্রেটস এন্ড অপরচুনিটিস ইন বিজনেস, রাইট? সো এই থ্রেটস এন্ড অপরচুনিটিস এর কথা চিন্তা করে এগুলার সুবিধা কখন মার্কেটে একটা ধরেন একটা
নতুন সিচুয়েশন যখন ক্রিয়েট হয়, একটা চ্যালেঞ্জ যখন মার্কেটে ক্রিয়েট হয়, businesses try to come up with different ideas how to tackle those threats, how to manage those threats, and they may need to require to develop new products for to meet those challenges হইতে পারে, রাইট? নতুন প্রোডাক্ট নিয়ে আসতে হইতে পারে, নতুন সময়ের সাথে নতুন ট্রেন্ডের সাথে মিল রেখে আমাদের নতুন প্রোডাক্ট আসতেইছে সব সময় মার্কেটে, রাইট? সো এই যে এই কারণে দেখা যায় যে আজকালকার দিনে প্রজেক্ট হ্যাজ অ্যাকচুয়ালি বিকাম ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন এনি বিজনেস। হ্যাঁ, না হলে কিন্তু এই যে এই সময়ের সাথে টক্কর দিয়ে চলাটা কিন্তু সম্ভব হতো না। হ্যাঁ, তো যার কারণে দেখা যায় যে আমরা কি বলতেছি যে প্রজেক্ট সবসময় আমরা শুরু করি নিশ্চয়ই আমার একটা সার্টেন গোল থাকবে, এই গোলটা অ্যাচিভ করার জন্য, এবং এটা একটা কমপ্লেক্স প্রসেস, এবং এটার জন্য বলতেছে যে দিস রিকোয়ার্স কোঅর্ডিনেশন। খুব ভালোভাবে একটা কোঅর্ডিনেশন দরকার হয়, ডিফারেন্ট ইনপুটস ফ্রম নিউমারাস ডিপার্টমেন্ট হইতে পারে, একটা অর্গানাইজেশনের নিউমারাস ডিপার্টমেন্ট থেকে আমরা বিভিন্ন এলিমেন্টস ইনপুট নিয়ে এগুলাকে কোঅর্ডিনেট করি, একটা হয়তো একটা প্রজেক্ট টিম বানাই, and then we try to achieve those goals. হ্যাঁ, আচ্ছা, এখানে আরো বলছে যে this exists only until its goal has been met. বলছে যে ওয়ান টাইম প্রসেস আরেকটা এলিমেন্ট, অবশ্যই এটার একটা যেহেতু শুরু আছে এবং এটা একটা শেষ আছে আমরা বলেই দিয়েছি that this is a temporary endeavor. সো এটা যখন গোলটা আপনার অ্যাচিভ হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে, and after that it is dissolved, সেটা বলতেছে। ফর এক্সাম্পল কি বলতেছে, এ লঞ্চ অফ এ নিউ প্রোডাক্ট, আপনি একটা প্রোডাক্ট নতুন প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছেন, সেটা এক ধরনের প্রজেক্ট হতে পারে। প্রজেক্ট যে কোনো ধরনের হইতে পারে, যেমন শুধু প্রোডাক্ট লঞ্চিং না, প্রজেক্ট আপনি হইতে পারে যে আপনি যদি একটা ইংলিশ চ্যানেলের আন্ডারে ইউর মেকিং এ নিউ টানেল, দ্যাট ক্যান বি আ প্রজেক্ট। ইউর ট্রাইং টু হোস্ট অলিম্পিক গেমস ইন জাপান, দ্যাট ইজ আ প্রজেক্ট। ইভেন ইউর ওয়েডিং প্ল্যানিং ইজ আ প্রজেক্ট। সো মানে প্রজেক্টের আসলে শেষ নাই কোনো, বিভিন্ন ধরনের হতে পারে, এবং এটার একটা কমপ্লেক্স প্রসেস, এবং দিস অলসো হ্যাজ আ এন্ডিং এন্ড আ বিগিনিং। আচ্ছা, নেক্সট এলিমেন্টটা কি বলতেছে, প্রজেক্টস আর লিমিটেড বাই বাজেট, স্কেডিউল এন্ড রিসোর্সেস। ওই যে এর আগে যেটা আমরা আলোচনা করলাম ডেফিনেশনের বিভিন্ন প্রপার্টিজ, যখন বলছিলাম যে প্রজেক্টের একটা কস্ট বা বাজেট থাকে, একটা সময়সীমা থাকে, স্কেডিউল এবং রিসোর্সেস অবশ্যই, কারণ আমাদের তো আনলিমিটেড রিসোর্সেস নাই। হ্যাঁ, সো এখানে আমরা বলতেছি যে এই লাইনটা একটু ইম্পর্টেন্ট, দ্য প্রজেক্টস আর রিসোর্স কনস্ট্রেন্ট অ্যাক্টিভিটিস। রিসোর্স কনস্ট্রেন্ট আমাদের সব ক্ষেত্রেই থাকে, যে কোনো ব্যবসার ক্ষেত্রে, এবং প্রজেক্টের ক্ষেত্রেও ভিন্ন মাত্রার কিছু না। হ্যাঁ, এটাও একটা রিসোর্স কনস্ট্রেন্ট অ্যাক্টিভিটি। ইট রিকোয়ার্স দ্যাট দ্য মেম্বার্স উইল ওয়ার্ক উইথ লিমিটেড ফাইন্যান্সিয়াল এন্ড হিউম্যান রিসোর্সেস। আচ্ছা, এই যে লিমিটেড একটা স্পেসিফিক টাইম পিরিয়ড থাকে, এই টাইম পিরিয়ডের মধ্যে আপনার প্রজেক্ট টিম মেম্বারদেরকে অবশ্যই যে লিমিটেড ফাইন্যান্সিয়াল রিসোর্স হোক বা হিউম্যান রিসোর্স হোক, যেটাই হোক, টেকনিক্যাল রিসোর্সেস হোক, যেটাই হোক, সেইটাকে নিয়েই কাজ করতে হয়, সেটারই প্রপার কোঅর্ডিনেশন করে স্পেসিফাইড টাইম পিরিয়ডের মধ্যে একটা প্রজেক্টের কাজ সম্পন্ন করতে হয়। আচ্ছা, let's talk about the next or third element, that is the projects are developed to resolve a clear goal or set of goals. আচ্ছা, প্রথম থেকেই তো আমরা বলেছি যে অবশ্যই আপনার একটা গোল থাকবে, রাইট? প্রজেক্ট আপনি তো কোনো গোল ছাড়া তো আর কোনো কিছুর শুরু করেন না, কোনো কিছু ইনিশিয়েট করেন না, না? সো অ্যাজ এ রেজাল্ট whenever you're initiating a project it must have a goal. হ্যাঁ, এবং এই গোলটা অ্যাচিভ করাটাই হচ্ছে আপনার মেইন উদ্দেশ্য। প্রজেক্ট, এখানে দেখেন কি বলতেছে, প্রজেক্টস আর ডিজাইন টু yield a tangible goal or a tangible result. আপনি যেই প্রজেক্টটা হাতে নিয়েছেন এটা থেকে অবশ্যই আপনি এক্সপেক্ট করবেন আপনি একটা ট্যাঞ্জিবল রেজাল্ট পান। হ্যাঁ, সো এখানে বলতেছে যে whether the goal is to build a bridge, implement a new account system, হইতে পারে আপনার অফিসের একটা নতুন সফটওয়্যার সিস্টেম হইতে পারে, বা অ্যাকাউন্ট ইনপুট সিস্টেম হইতে পারে, or win a presidential election, the goal must be specific. Goal specific হইতে হবে, and the project organized to achieve a stated aim. একটা খুব স্পেসিফিক গোল থাকতে হবে এবং প্রজেক্টটাকে ওইভাবেই অর্গানাইজ করতে হবে সো দ্যাট আপনি যেই এইমটা করছেন সেই এইমটা আপনি অ্যাচিভ করেন। ওকে, another one of elements of project is the
projects are customer focused. Okay, so এখানে মানে কাস্টমার ফোকাস বলতে কি বুঝাচ্ছে, যে আমি যেই প্রজেক্টটি হাতে নেই না কেন, আমার তো যে কোনো ধরেন আপনি একটা নতুন প্রোডাক্টই ধরেন লঞ্চ করতে যাচ্ছেন, অবশ্যই আপনার আন্ডারলাইন পারপাসটা কি থাকে, আমি যেই প্রোডাক্টটা লঞ্চ করতেছি মার্কেটে, that product needs to satisfy our customer needs. Otherwise আপনার প্রজেক্টটা কিন্তু will commercially be a failure, কমার্শিয়ালি কিন্তু না হলে সাকসেসফুল হবে না। সো দেখা যেত কি যে ট্রেডিশনালি আমাদের বলা হতো যে কনস্ট্রেন্টস গুলা ট্রিপল কনস্ট্রেন্টস হিসেবে আগে বলা হতো, যে শুধুমাত্র একটা প্রজেক্টকে তখনই আমরা বলতাম ইট ইজ সাকসেসফুল যদি এটা যত টেকনিক্যাল, বাজেটারি এবং স্কেডিউলিং যে আমাদের গোলগুলো আছে যখন এগুলো অ্যাচিভ করতেছে তখনই একটা প্রজেক্ট সাকসেসফুল হয়। বাট ইন টুডেজ ওয়ার্ল্ড, ইন টুডেজ টাইম যেটা দেখা গিয়েছে যে এই কাস্টমার নিড অ্যাপ্রোচটাকেও খুব ইম্পর্টেন্স দেয়া হচ্ছে, যেটা হয়তো বা ট্রেডিশনালি দেয়া হতো না। এবং আজকালকার দিনে দেখা যাচ্ছে যে কোম্পানিগুলো রিয়েলাইজ করতেছে যে দ্য প্রাইমারি গোল অফ আ প্রজেক্ট হ্যাজ টু বি কাস্টমার স্যাটিসফ্যাকশন, যে আমার কাস্টমাররা কি চাচ্ছে, কাস্টমারকে আমি কিভাবে স্যাটিসফাই করব, কাস্টমারদের জন্য যে প্রোডাক্টটা লাগবে আমি যদি ওইটা না বানাই, যদি হেন তেন যা একটা কিছু বানাই, আমি কিন্তু মার্কেটে গিয়ে সার্ভাইভ করতে পারবো না, ওই প্রজেক্টটা কিন্তু সার্ভাইভ করতে পারবে না, এবং দ্যাট উইল বি আ কমার্শিয়াল ফ্লপ। সো এখন বলতেছে যদি আমরা এই এই যে কাস্টমার নিডের যে কাস্টমার নিড স্যাটিসফ্যাকশনের যে গোলটা আছে এটাকে যদি নেগলেক্ট করে থাকি, তখন ফার্মদেরকে অনেক রিস্ক ফেস করতে হয়। এন্ড স্পেশালি একটা কথা আছে যেমন বলা হয় যে whenever you're ignoring this customer needs satisfaction, then it is said that you are doing the wrong things well. হ্যাঁ, সো আমরা বলতে পারি যে প্রজেক্ট যখন আমি পারসু করব, হ্যাঁ, তখন এটাকে যদি আমি মেক শিওর করতে চাই যে I want to run this efficiently, then we have to we must and we have to consider the customer needs, how to satisfy those customer needs. Okay, now let's talk about the project characteristics. আমরা তো এলিমেন্টস গুলো পড়লাম এবং কিছু ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়ি। once you understand the elements you will understand the characteristics also, because অনেক মিল আছে এর মধ্যে। যেমন এখানে নাম্বার 1 এ বলতেছে যে projects are ad hoc endeavors with a clear life cycle. ad hoc endeavors বলতে বোঝাচ্ছে যে obviously এটার একটা এইম থাকে, একটা রিজনে আপনি ইনিশিয়েট করতেছেন, হ্যাঁ, ইউ স্টার্টিং সামথিং উইথ আ রিজন, ইললজিক্যাল ভাবে কিছু শুরু করতেছেন না। সো দ্যাট ইজ দ্যাট কাইন্ড অফ এন্ডেভার, এবং এটার একটা নির্দিষ্ট লাইফ সাইকেল আছে। কেন? বিকজ ওই যে আমরা প্রথমেই বলেছি যে অবশ্যই এটার একটা শুরু এবং শেষ আছে। হ্যাঁ, নাম্বার 2 বলছে প্রজেক্ট আর বিল্ডিং ব্লকস ইন দ্য ডিজাইন এন্ড এক্সিকিউশন অফ অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজিস। আচ্ছা, এই যে একটা অর্গানাইজেশন তার স্ট্র্যাটেজি কি রাখবে, বিজনেসেসকে যখনই মার্কেটে যাচ্ছে তাদেরকে কিন্তু নতুন নতুন আইডিয়া নিয়ে আসতেই হয় টু রিমেইন রেলেভেন্ট ইন দ্য মার্কেট, রাইট? সো এই রেলেভেন্স রাখার জন্যই কিন্তু আজকাল বেশিরভাগ কোম্পানিগুলা প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর অনেক গুরুত্ব দিয়ে থাকে, এবং এরকম দেখা যায় যে অনেক কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য আলাদা ডিপার্টমেন্টই থাকে, আলাদা অফিসই থাকে, এরকমও হয়। তো এই প্রজেক্ট আর অলসো দ্য বিল্ডিং ব্লকস বলতেছে যে এই যে অর্গানাইজেশনের একটা স্ট্র্যাটেজির ডিজাইন কিরকম হবে এবং এক্সিকিউশন এমন হয় যে দিস প্রজেক্টস প্লেজ আ হিউজ রোল অর এন ভেরি ইম্পর্টেন্ট রোল। হ্যাঁ, আচ্ছা, নাম্বার 3 বলতেছে প্রজেক্টস আর রেসপন্সিবল ফর দ্য নিউয়েস্ট মোস্ট ইমপ্রুভড প্রোডাক্ট, সার্ভিসেস এন্ড অর্গানাইজেশনাল প্রসেসেস। এটা তো এতক্ষণ ধরে আমরা আলোচনাই করলাম যে আমরা যখনই কোনো নতুন প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ করতে যাই, বা কোনো নতুন সিস্টেম যখন বা কোনো প্রসেস যখন আমরা লঞ্চ করতে যাই, অবভিয়াসলি উই টেক দ্যাট অ্যাজ আ প্রজেক্ট, এবং তারপরেই তো আমরা মার্কেটে আসতেছি নতুন প্রজেক্ট নিয়ে, নতুন সার্ভিস নিয়ে, রাইট? সো প্রজেক্টস আর রেসপন্সিবল ফর দিস কাইন্ডস অফ থিংস। Number 4, projects provide a philosophy and strategy for the management to change. আচ্ছা, সো আমাদের দেখা যায় যে
প্রজেক্টের ধরেন যারা কাজ করে থাকে তারা সবসময় কিন্তু দে আর অলওয়েজ অ্যানালাইজিং দ্য মার্কেট এন্ড দে আর ট্রাইং টু কাম আপ উইথ আইডিয়াস, যে আগে থেকেই তারা অনেক কিছু চিন্তা করে, যে ফিউচারের অনেক কিছু তারা চিন্তা করে, যে দিস ট্রেন্ড ইজ গোয়িং টু বিকাম স্টেল ইন মেবি 5 years, we are going to face all these problems, we are going to need this kind of new products in the market to face the new challenges that are going to be in the market. So যার কারণে দেখা যায় যে তাদের পার্সপেক্টিভটা বা ফিলসফিটা এরকম থাকে যে they are always in for bringing new changes, that will be beneficial for the organization as a whole. যেমন আমরা যদি আলোচনাই করি যে আমরা যখন অ্যাপেলের নতুন আইফোন আসলো, it was good, তো যদি এত ভালোই হয়ে থাকো তাহলে তো আর আমাদের আপগ্রেড নিয়ে আসতে হইতো না, রাইট? But we're still coming up with upgrades. Why? Because these project departments are saying that no, with the coming years, with the new challenges, with what people need in the market right now, এগুলা তার আগে থেকে analyze করে, research করে, এবং they think that no, there needs to be changes to cope up with the new trends in the market, to cope up with the new needs of customer. So their philosophy is always positive for bringing in good change in your firm that can be beneficial to the organization in overall ভাবে যদি চিন্তা করেন। Number 5 বলতেছে যে project management entails cross-functional and organizational boundaries. আচ্ছা, আপনি কি প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে গেলে অবশ্যই ফাংশনাল বা অর্গানাইজেশনাল যে বাউন্ডারি গুলো আছে সেগুলোকে আপনার ক্রস করতে হবে। যেমন ধরেন আপনি যখন একটা নতুন প্রোডাক্ট ডেভেলপ করতে গেলেন, তো আপনাকে তো ফার্স্টে একটা প্রজেক্ট, ওই ধরেন আপনি একটা নতুন রিমোট কন্ট্রোলই বানাবেন। ধরেন আই হ্যাভ দিস রিমোট and maybe I need to come up with a new remote একটা idea আমার যেটা আছে that was obsolete, that remote was obsolete, so I need to come up with a new need to make a new remote, so that is my product. So এই নতুন প্রোডাক্টটা নিয়ে যখন আমি ডেভেলপ করতে আসবো, obviously I need to develop a team first. আমার প্রজেক্ট টিম এবং প্রজেক্ট প্ল্যান আমাকে আগে বানাইতে হবে। সো প্রজেক্ট টিম যখন বানাইতে যাবেন তখন আপনাকে আপনার অর্গানাইজেশনের বিভিন্ন ফাংশন ডিপার্টমেন্ট থেকে, বিভিন্ন ফাংশনাল ডিপার্টমেন্ট হতে পারে, টেকনিক্যাল টিম হইতে পারে, হিউম্যান রিসোর্স টিম হইতে পারে, লিগ্যাল টিম হইতে পারে, অ্যাকাউন্টিং টিম হইতে পারে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এই ধরনের হিউম্যান রিসোর্সেস গুলাকে আপনাকে কিন্তু কালেক্ট করতে হয়। সো ইউর ক্রসিং দ্যাট ফাংশনাল বাউন্ডারি কিন্তু যখন আপনি ইউর গোয়িং টু ম্যানেজ এ প্রজেক্ট। এবং দেখা যায় যে গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্টে যখন আপনি যাবেন, দে মে অলসো হ্যাভ টু নিড টু ক্রস অর্গানাইজেশনাল বাউন্ডারিজ টু প্রমোট ইফেক্টিভ কোলাবোরেশন। অনেক সময় আমরা বিভিন্ন কোলাবোরেটিভ কাজে যে থাকি, বিভিন্ন কোম্পানি, ধরেন অ্যাপেল ইজ কোলাবোরেটিং উইথ অন্য কোন একটা কোম্পানির সাথে, রিবকের সাথে, অথবা নাইকি ইজ কোলাবোরেটিং উইথ উইন্ডোজ অর সামথিং। সো এই ধরনের কোলাবোরেশন অনেক সময় হয়ে থাকে নতুন প্রজেক্টস নিয়ে যখন কাজ করে। আরেকটা ক্যারেক্টারিস্টিক যেমন আমরা বলতে পারি যে দ্য ট্রেডিশনাল ম্যানেজমেন্ট ফাংশনস অফ প্ল্যানিং, অর্গানাইজিং, মোটিভেটিং, ডিরেক্টিং এন্ড কন্ট্রোল also apply to project manager. আচ্ছা, যেটা বলতে চাচ্ছে যে আমরা যে নর্মালি ট্রেডিশনালি একটা বিজনেস ম্যানেজ করে থাকি, একটা অর্গানাইজেশন ম্যানেজ করে থাকি, ওই ধরনের ফাংশন গুলো আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আপনাকে অ্যাপ্লাই করতে হয়। সেম ফাংশন গুলো আপনাকে অবশ্যই প্ল্যানিং করতে হবে, একটা প্রপার অর্গানাইজেশন করতে হবে, আপনার টিম মেম্বারসদেরকে আপনাকে সবসময় মোটিভেটেড রাখতে হবে, তাকে একটা প্রপার ডিরেকশন দিতে হবে, এবং তাদের কাজের উপর অবশ্যই আপনার সুপারভিশন এন্ড কন্ট্রোল থাকতে হবে। Number 7 বলতেছে the principal outcome of a project are the satisfaction of customer requirements. বলতেছে যে আমার যে প্রিন্সিপাল আউটকাম হবে আমি যখন একটা প্রজেক্ট হাতে নিব, যেটা বললাম স্যাটিসফ্যাকশন অফ কাস্টমার, এবং এটা খুব ইম্পর্টেন্ট উইদিন দ্য কনস্ট্রেন্ট অফ, আমার যে কি কনস্ট্রেন্ট, টেকনিক্যাল কনস্ট্রেন্ট হইতে পারে, কস্ট বা বাজেটের কনস্ট্রেন্ট হইতে পারে, স্কেডিউল বা সময়ের যে কনস্ট্রেন্ট থাকে সেটা হইতে পারে। এই কনস্ট্রেন্টের মধ্যে থেকেই আমাকে কাস্টমার স্যাটিসফ্যাকশন
অবশ্যই অর্জন করতে হবে, and that is my principal outcome of a project. হ্যাঁ, a simple way to explain this, এখানে যেটা একটা এক্সাম্পল দিয়েছে যে নরমাল, যে ধরেন this is like a টার্ম পেপার অ্যাসাইনমেন্ট, আপনাদের ইউনিভার্সিটির একটা টার্ম পেপার অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, which might include ডিটেইলস রিগার্ডিং যে কি 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 ধরনের ডিটেইল থাকতে পারে, যে আপনার একটা ফর্ম থাকবে, অ্যাসাইনমেন্টের ফর্ম কিরকম হবে, লেন্থটা কিরকম হবে, মানে কত ওয়ার্ড থাকতে হবে, নাম্বার অফ সাইটেশন কিরকম হবে, এন্ড সো ফর, বিভিন্ন রিকোয়ারমেন্টস কিন্তু থাকে। হ্যাঁ, আপনি যখন এবং এই রিকোয়ারমেন্টস গুলো পূরণ করে আস্তে আস্তে শেষে এসে আপনি একটা ফাইনাল টার্ম পেপার ক্রিয়েট করে তারপর সাবমিট করতেছেন। সো দ্যাট ক্যান বি a simple way of explaining project, but though projects are more complex, but just to give you a simple example. So এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম যে আমার প্রিন্সিপাল আউটকাম হইতে হবে যে অবশ্যই আমি কাস্টমার স্যাটিসফ্যাকশন অর্জন করব within the constraints that has been given to me. Okay, number 8 is projects are terminated upon successful completion of performance objectives. আচ্ছা, যেটা বললাম যে যেহেতু প্রজেক্টের একটা শুরু এবং শেষ থাকে, অবশ্যই যখন আপনার যে অবজেক্টিভ গুলো আপনি সেট করছিলেন, সেই অবজেক্টিভ যখন অর্জন করে ফেলেছেন, সেই গোলগুলা যখন আপনি অর্জন করে ফেলেছেন সাকসেসফুলি, তখন আপনার প্রজেক্ট টার্মিনেটেড হয়ে যায় বা শেষ হয়ে যায়। ওকে, next topic is project is not a process. Okay, so আমরা এর আগেও বলেছিলাম যে প্রজেক্ট এবং প্রসেসের মধ্যে একটা তফাৎ আছে এবং এই দুটাকে আসলে মিলানো উচিত না, অনেক সময় এই ভুলটা অনেকে করে থাকে। সো বেসিক্যালি প্রসেসটা কি? প্রসেস ইজ বেসিক্যালি আমাদের যেটা ডে টু ডে অ্যাক্টিভিটি বা ডেইলি অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে প্রসেস। ফর এক্সাম্পল এখানে বলতেছে যে একটা রিটেল ক্লোদিং স্টোর, হ্যাঁ, একটা রিটেল ক্লোদিং এস্টাবলিশমেন্ট, তারা কি করছে? দে আর বাইং স্টকস এন্ড সেল ক্লোথস ইন আ কন্টিনিউয়াস সাইকেল। এই যে তারা যে বাই করতেছে, স্টক করতেছে বা সেল করতেছে, দিস ইজ আ কন্টিনিউয়াস সাইকেল, কিন্তু এই সাইকেলটা সবসময় কন্টিনিউয়াসলি চলতে থাকে। সো দিস ইজ আ প্রসেস ফর দেম। So the nature of this operation focuses on, এখানে আমরা কি বলতে পারি? This is a process orientation, এই নেচারটা। আচ্ছা, process is needed for performing work as efficiently as possible in an ongoing manner. এবং এই প্রসেসটা কেন আমাদের দরকার হয়? এই প্রসেসটা যখন আমি কন্টিনিউয়াসলি একটা কাজ করতে থাকি, then there we create efficiency in that work. হ্যাঁ, যেহেতু এটা ongoing manner এ চলতে থাকে। হ্যাঁ, so that's why a process is also needed. এখানে কি বলতেছে? whereas projects are কি বললো? temporary activities. Project কি? temporary, it's not an ongoing daily activity, it's not an continuous cycle. হ্যাঁ, it's not a daily activity or a day to activity, it is temporary activity, and it does not support the idea of রিপিটেশন। আপনি একবার প্রসেস, আপনার প্রজেক্টের গোল অ্যাচিভ হয়ে গেলে দেন ইটস টার্মিনেটেড, ইটস ডান। হ্যাঁ, আচ্ছা, আপনাদের আরো এই ভিডিওর 9 মিনিটস এর মতো আছে, আমি আপনাদেরকে আরেকটা লিংক পাঠাবো হোয়াটসঅ্যাপে, প্লিজ ওটাতে জয়েন করেন। ওকে, আপনারা শুনতে পেয়েছেন? জি ম্যাম। ওকে, আপনাদের ইয়েটা একটা মিনিট। সো আমরা একটু এখানে একটু ডিফারেন্সেস গুলো একটু আলোচনা করব বিটুইন প্রজেক্ট অ্যান্ড প্রসেস ম্যানেজমেন্ট। তো সেটা হচ্ছে যে এই ছকটার দিকে যদি আমরা খেয়াল করি, দিস ইজ প্রসেস এন্ড দিস ইজ প্রজেক্ট। প্রসেসের ক্ষেত্রে কি বলতেছে? রিপিট প্রসেস অর এ প্রোডাক্ট। আচ্ছা, প্রসেসে আমরা কি বলতেছি? দিস ইজ আ রিপিটেটিভ ওয়ার্ক, রাইট? সো এখানে রিপিটেশন হয়। প্রজেক্টে বলতেছে কি যে অবশ্যই এটা একটা কোনো, আমরা কি প্রসেস হচ্ছে আমরা যখন কোনো রিপিটেটিভ প্রসেস কাজ করে থাকি বা রিপিটেটেড প্রোডাক্ট আমার যখন এসে থাকে, আর প্রজেক্ট হচ্ছে যখন আমি একদম নতুন কোনো কিছু লঞ্চ করছি, যখন একটা নতুন প্রসেস নিয়ে কাজ করতেছি।
আচ্ছা, একটা প্রসেসে বলতেছে যে দেয়ার আর সেভারাল অবজেক্টিভ, অনেক ধরনের অবজেক্টিভ বা গোল থাকতে পারে। প্রজেক্টের ক্ষেত্রে কি বলতেছে, দেয়ার ইজ অনলি ওয়ান গোল বা ওয়ান অবজেক্টিভ। আচ্ছা, প্রসেস ওই যে অনগোয়িং, যেটা আমরা বললাম অনগোয়িং বা কন্টিনিউয়াস একটা সাইকেল। প্রজেক্টে বলতেছে কি দিস হ্যাজ আ লিমিটেড লাইফ সাইকেল অর আ ওয়ান শট লিমিটেড লাইফ এটা থাকে। প্রসেসের ক্ষেত্রে বলছে পিপল আর হোমোজিনিয়াস এন্ড প্রজেক্ট আর মোর হেট্রোজিনিয়াস। হ্যাঁ, হোমোজিনিয়াস বলতে আমরা বুঝি যে মানে সিমিলার কাইন্ড যেটাকে বলা হয় সেটা হচ্ছে হোমোজিনিয়াস। হ্যাঁ, তারপরে বলতেছে যে ওয়েল এস্টাবলিশ সিস্টেম ইন প্লেস টু ইন্টিগ্রেট এফর্টস। আচ্ছা, প্রসেসের ক্ষেত্রে যেহেতু বললাম যে কন্টিনিউয়াস প্রসেস, সো দ্যাট this has been going on for a long time and has been practiced in your organization for a long time, so this is basically a very well established system. হ্যাঁ, এবং প্রজেক্টের ক্ষেত্রে সিস্টেম আপনি ক্রিয়েট করতেছেন। আচ্ছা, প্রসেসের ক্ষেত্রে বলতেছে যে there is a greater certainty of performance cost schedule, because এটা আপনি রিপিটেডলি করে আসতেছেন, সো আপনার পারফরমেন্স বা কোয়ালিটি কিরকম হবে, কস্ট কি হবে, স্কেডিউল হবে, সেটা সম্পর্কে আপনি মোর সার্টেন অ্যাবাউট ইট, যেটা প্রজেক্টের ক্ষেত্রে হয়ে থাকে না। there's a uncertainty is more in project in this case. হ্যাঁ, আরেকটা বলতেছে process is part of line or organization এবং project is out of the line organization, মানে এটা আপনার যে লাইন অর্গানাইজেশন বা অর্গানোগ্রামটা যেভাবে করে চলতেছে ফ্রম টপ টু বটম, আপনি ওইরকম করে সুন্দর একটা ওয়েল এস্টাবলিশ সিস্টেমের মধ্যে এই জিনিসটা, এই প্রসেসটা চলে থাকে। হ্যাঁ, যে অর্ডার অফ অ্যাপ্রুভাল কিভাবে যাবে একটা ইসের টপ থেকে আপনার জুনিয়র যারা আছে জুনিয়রের থেকে তার আন্ডারে যারা আছে এরকম ভাবে। বাট project is basically it is out of the line organization because এর কাজটা একটু ডিফারেন্ট হয়ে থাকে, এর coordination and organization is a bit different. হ্যাঁ, so we will discuss that kind of organizing system of project in the later chapters, তাহলে আপনারা তখন এটা আরো ক্লিয়ার ভাবে বুঝবেন যখন এটা আমরা আরো ব্রডলি আলোচনা করব। ওকে, সো প্রসেস ইজ bastion of established practice, যেটা আমরা বললাম যে একটা ওয়েল established সিস্টেম, সো established practices এখানে প্রেফার করা হয়, এমফাসিস দেয়া হয়। এবং প্রজেক্ট বলতেছে যে নো, ইট ডাজ নট does not work as the bastion of established practices, বরং সে নতুন প্র্যাকটিসেস আনার চেষ্টা করে, what could be better এরকম চিন্তা ভাবনা রাখে সব সময়। বিকজ ওই যে বললাম যে they have project as a philosophy of bringing in good changes, right? And then lastly বলতেছে যে process supports the status quo বলছে যে no changes, they don't like changes, but project does have the philosophy of bringing in good changes in support of the new trend in your market or in support of what is needed to face the challenges in the market right now. Okay, let's come and talk about the project life cycle. So what is this saying is that there is 4 stages in a project life cycle. That is, first of all, the first one is the initiation phase, number 2 is the planning phase, number 3 is execution, এবং lastly project closure. প্রথমে আমি ইনিশিয়েট করতেছি, এখানে এসে আমি আমার প্রজেক্টের কনস্ট্রেন্ট কি থাকবে, আমি কি কারণে প্রজেক্টটা হাতে নিচ্ছি, এই প্রজেক্টটা আমার কোম্পানির জন্য রেশনাল কিনা। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলা এই সময় আমরা চিন্তা করি, আলোচনা করি, ডেভেলপ করি এই স্টেজে। নেক্সট কি করতেছি, আমরা প্ল্যান করতেছি, which is the planning phase. আমরা এখানে এই আফটার দ্য ইনিশিয়েশন ফেজ আমরা এই স্টেজে এসে we are making a detailed plan of my project that will include the estimation, the scheduling, the team planning, কি আমার স্কোপ ম্যানেজমেন্ট কি হবে সবকিছু। হ্যাঁ, আচ্ছা, এক্সিকিউশন যখন আমি করতে আসতেছি, এক্সিকিউশন মানে হচ্ছে যে প্ল্যানগুলো আমি করেছি সেগুলাকে এসে আমি এখন এক্সিকিউট করতেছি। বেসিক কথা যে আমার যে প্রজেক্ট টিম আমি মাথায় চিন্তা করছি, সেই প্রজেক্ট টিমটা আমাকে তো অ্যাকুইজিশন করতে হবে, আমাকে ডেভেলপমেন্ট করতে হবে, এভাবে ম্যানেজ করতে হবে কাজগুলা, ওটার উপর আমার ম্যানেজমেন্ট যদি প্রপার কোঅর্ডিনেশন থাকতে হবে, এগুলা সবকিছু ইজ ইন ইউর এক্সিকিউশন ফেজ।
লাস্টলি ইটস সেইং প্রজেক্ট ক্লোজার, মানে যে সময় আমার শেষ স্টেজটা। তো সেই স্টেজে যে বলতেছে যে ইউ হ্যাভ টু হ্যাভ এই স্টেজে আমরা কি করতেছি, আমরা কাজের উপরে যে সুপারভিশন এন্ড মনিটরিং রাখতে হয়, কন্ট্রোলিং রাখতে হয়, এগুলা করতেছি এবং ক্লোজার এন্ড রিভিউ করতেছি। প্রজেক্ট যখন শেষও হয়ে আসে, there is also another whole process of how to close a project. আমি চাইলাম বন্ধু এগুলো তাই না, there is also a process of doing that, এবং ওইটাও আমরা লেটার আমাদের যে স্কোপ অফ প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্টের যে চ্যাপ্টারটা আছে ওখানে আমরা আরো ডিটেইলে আলোচনা করবো, এবং তখন আমরা আরো ভালোভাবে জিনিসটা বুঝতে পারবো। সো আমরা যেটাই হোক, ইন শর্ট আমরা উই লার্ন যে প্রজেক্ট লাইফ সাইকেলের আমার 4টা স্টেজ আছে। ওকে, সো এখানে বেসিক্যালি যে জিনিসগুলো আমি আলোচনা করেছি ওটাকে একটু সুন্দর আর একটু ব্যাখ্যা দেয়া হয়েছে, যে আমার ইনিশিয়েশন বা কনসেপচুয়ালাইজেশন যে ফেজটা আছে এখানে এটা আমি কি করি, এখানে আমি আমার ইনিশিয়াল গোলগুলা ডেভেলপ করি, আমার ওয়ার্ক স্কোপ গুলা, আমার ওয়ার্কের স্কোপ কতটুকু হবে সেটা ডিটারমাইন করি, নেসেসারি রিসোর্সেস কি কি লাগতে পারে সেগুলাকে আমি আইডেন্টিফাই করি, আমার স্টেক হোল্ডার কারা এই প্রজেক্টের জন্য সেগুলাকে আইডেন্টিফাই করি। প্ল্যানিং যে সেকেন্ড স্টেজটা আছে এখানে ওই যে যেটা বললাম, আমরা ডিটেইল ভাবে সব স্পেসিফিকেশন কি, স্কেডিউলিং কি হবে, কস্টিং, বাজেট এগুলা কি হবে, এগুলা সব প্ল্যান করে থাকি, কার কিরকম কাজ হবে, টাস্ক কাকে কি দেয়া হবে, সব ধরনের। এক্সিকিউশনে ওই যে যা প্ল্যান করেছি এখন এগুলাকে অ্যাকচুয়ালি এক্সিকিউট করতেছি, যে অ্যাকচুয়াল ওয়ার্ক গুলা যেটা হয় সেটা হচ্ছে আমার এক্সিকিউশন লেভেলে হয়ে থাকে। টার্মিনেশন হচ্ছে যে আমি প্রজেক্ট কমপ্লিট করতেছি এবং ইট ইজ গোয়িং টু বি ট্রান্সফার টু দা কাস্টমার। হ্যাঁ, এবং এটার যে রিসোর্সেস যা ছিল সব আমি মানে যে টিম ছিল সেগুলোকে ভেঙে এখন যে যার জায়গায় ফাংশনাল ডিপার্টমেন্টে চলে যাচ্ছে, রিঅ্যাসাইন হয়ে যাচ্ছে, এবং প্রজেক্ট কি ফর্মালি আমি ক্লোজ আউট করে দিচ্ছি। সো এখানে জাস্ট ডেসক্রিপশন দেওয়া হচ্ছে দ্যাট উই হ্যাভ অলরেডি ডিসকাসড। ওকে, এইটা একটা প্রজেক্ট লাইফ সাইকেলের একটা আরেকটা ইয়ে যদি দেখেন, ডায়াগ্রাম দেখেন। সো আচ্ছা, আমাদের একটু পরে এটা ক্লোজ হয়ে যাবে, দিস লেস দ্যান আ মিনিট, আই এম গোয়িং টু সেন্ড ইউ, এটা অটোমেটিক্যালি কাট হয়ে যাবে। সো আই এম গোয়িং টু স্টার্ট দিস টপিক ইন দ্য নেক্সট ভিডিও। সো ওইটাতে আপনারা একটু জয়েন করবেন। ওকে, আচ্ছা, এটা ইয়ে হতে হতে আপনারা একটু ওই স্লাইডটা যদি দেখেন একটু খেয়াল করে, প্রজেক্ট লাইফ সাইকেলের প্রজেক্ট ম্যানেজমেন্টের লাইফ সাইকেলটা, এখানে 4টা স্টেজের কথা বলা হয়েছে। একই জিনিস যদি আপনি চিন্তা করে থাকেন, জাস্ট নামটা একটু ডিফারেন্ট ভাবে হয়তো বা এখানে দেওয়া আছে। কনসিভ বা ইনিশিয়েশন যে স্টেজটা, দেন হচ্ছে প্ল্যানিং যে। ওকে, সো আপনারা সবাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, সো আমরা যে প্রজেক্ট লাইফ সাইকেলটা তো পড়লাম, দিস ইজ দ্য ডায়াগ্রাম। এখন আমরা প্রজেক্ট লাইফ সাইকেলের ভিতরে কিছু প্রপার্টিজ বা কম্পোনেন্টস আছে, 5টা কম্পোনেন্ট আছে, সেটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট ইজ দ্য ক্লায়েন্ট ইন্টারেস্ট, যেটা আমরা দেখলাম যে আমার কনসেপচুয়াল স্টেজে গিয়ে ক্লায়েন্ট ইন্টারেস্টেডটা একটু বেশি, এবং সময়ের সাথে সাথে এটা কমে এক্সিকিউশন লেভেলে এসে একদম কমে গিয়েছে, আবার লাস্টে যখন ক্লোজ আউট করতে যাচ্ছেন তখন আপনার ক্লায়েন্ট ইন্টারেস্ট আবার বেড়ে গিয়েছে। নেক্সট হচ্ছে প্রজেক্ট স্টেক। প্রজেক্ট স্টেক বলতে আমরা কি বুঝাচ্ছি, যে কতটুকু আপনার কোম্পানির ইনভেস্টমেন্ট আছে আপনার প্রজেক্টে। হ্যাঁ, এবং এইটা দেখা যায় যে আপনার লাইফ সাইকেলটা যত লম্বা হবে প্রজেক্টের, ততই বেশি প্রজেক্টের ইনভেস্টমেন্ট বেশি হবে, রাইট? সো যখন কনসেপচুয়াল শুরু হচ্ছে তখন তো অবশ্যই সব ইনভেস্টমেন্টও তো আর শুরুতেই হয় না একটা প্রজেক্টে, তাই না? এই কারণে ইনিশিয়াল স্টেজে দেখেন, কনসেপচুয়াল স্টেজে দ্য প্রজেক্ট স্টেজ ইজ লোয়ার। এই সময় আপনাদের আলোচনা হচ্ছে স্কোপ স্টেটমেন্ট, কি স্কোপ কতটুকু হবে আপনার কাজের, প্রজেক্ট স্টেটমেন্টটা কি, এগুলো সবকিছু আলোচনা হচ্ছে, ডেভেলপ হচ্ছে, প্ল্যানিং এ এসে সবকিছু ডেভেলপ করতেছেন কোথায় কি যাবে, এবং
একটা সময় এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, স্পেশালি এক্সিকিউশন লেভেল থেকে এসে এটা ইনভেস্টমেন্টটা বাড়া শুরু হচ্ছে, কারণ এই সময় এসে আপনার অ্যাকচুয়াল কাজগুলা হচ্ছে, রাইট? সো এরকম করে যখন একদম শেষে আসতেছে ওই সময় যেটা বললাম, সময় যত যাবে ইনভেস্টমেন্ট তত বাড়তে থাকবে। সো টার্মিনেশন লেভেলে এসে there will be the highest level of project state. আচ্ছা, নেক্সট কম্পোনেন্টের কথা কি বলতেছে? রিসোর্সেস। আচ্ছা, দ্য কমিটমেন্ট, এখানে রিসোর্সেস বলতে হচ্ছে কি বোঝা যায়? দ্য কমিটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, হিউম্যান রিসোর্সেস, টেকনিক্যাল রিসোর্সেস ওভার দ্য লাইফ অফ দি প্রজেক্ট। আপনার পুরা হোল প্রজেক্টের লাইফ সাইকেলে ফাইন্যান্সিয়াল, টেকনিক্যাল, হিউম্যান যেগুলা রিসোর্সেস লাগবে সেটার কতটুকু কমিট করতেছেন। হ্যাঁ, সো এখানে যদি দেখেন আপনার রিসোর্সেস এর এটা যদি দেখেন, obviously initial stage that will be the lowest, and gradually it will increase, and at the execution level where we are actually doing the project, that will be higher, and at the closeout period when you're terminating your project, then the resource the dissemination will increase gradually too, but not lower than the conceptual stage, obviously. কারো কোনো কোয়েশ্চেন ছিল? কেউ কিছু একটা বলতে যাচ্ছিলেন? ম্যাডাম আমরা তো স্ক্রিন দেখতে পাচ্ছি না। ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না তো, স্ক্রিন শেয়ারটা হচ্ছে না। ম্যাম স্ক্রিন শেয়ারটা করলে আমরা দেখতে পেতাম। ও সরি, মানে আপনাকেই দেখছি ম্যাম। ওকে, সরি। এখন দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। এটা তো ম্যাডাম অলরাইট। হ্যাঁ, আগের ইয়েটাতে তো আমরা দেখাইলাম যে প্রজেক্ট লাইফ সাইকেলটা কি, এরপরে যে কম্পোনেন্ট গুলা নিয়ে আমরা এখন আলোচনা করতেছি, বেসিক্যালি এই দুইটা স্লাইড নিয়ে। হ্যাঁ, এতক্ষণ যেটা আলোচনা করলাম, সো আমরা লাস্টে এখানে আলোচনা করেছি যে রিসোর্সেস গুলা, রাইট? যে রিসোর্সেসটা দেখা যায় যে প্রথম দিকে যতটুকু থাকে আস্তে আস্তে বাড়তে থাকে, এবং যখন টার্মিনেশন হয় কমতে থাকে। অবভিয়াসলি ইট ক্যান নট বি লোয়ার দ্যান দ্য ইনিশিয়াল স্টেজ। রিসোর্সেস বলতে হিউম্যান রিসোর্স, টেকনিক্যাল রিসোর্স, ফাইন্যান্সিয়াল রিসোর্স, যে কোনো রিসোর্সেস হইতে পারে। আচ্ছা, আরেকটা কম্পোনেন্ট কি বলতেছে? ক্রিয়েটিভিটি। এটা বলতেছে যে দ্য ডিগ্রি অফ ইনোভেশন, আপনার মধ্যে ইনোভেটিভ ক্রিয়েটিভিটি এগুলা কতটুকু will be required to successfully to implement the project, এটার জন্য কতটুকু রিকোয়ার্ড। ম্যাম কিছু শুনতে পাচ্ছি না ম্যাম। এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ আমরা তো শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। 1 2 3 শুনতে পাচ্ছেন? ম্যাডাম আমরা তো শুনতে পাচ্ছি, লেটস কন্টিনিউ ইট ইজ। ওকে, আচ্ছা, সো এখানে বলছে দ্য ডিগ্রি অফ ইনোভেশন রিকোয়ার্ড বাই দ্য প্রজেক্ট স্পেশালি ডিউরিং সার্টেন ডেভেলপমেন্ট ফেজেস। ম্যাম মেবি আপনি মিউট হয়ে আছেন। আমরা শুনতে পাচ্ছি তো ম্যাম, আমরা শুনতে পাচ্ছি। আপনার ওখান থেকে হয়তো বা কোনো প্রবলেম হচ্ছে অডিও। ওনার মনে হয় অডিও চালু করা নাই ম্যাম। হ্যাঁ, আপনার কম্পিউটারের ওকে, বাকিরা শুনতে পাচ্ছেন? ইয়েস ম্যাডাম, আমরা শুনতে পাচ্ছি। ওকে, ম্যাম শুনতে পাচ্ছি না ম্যাম। কে শুনতে পাচ্ছেন না একটু বলবেন? আমি চ্যাট ইনবক্সে দিচ্ছি, প্লিজ চেক ইউর অডিও। ওকে, বাকি সবাই যেহেতু শুনতে পাচ্ছেন, আল কন্টিনিউ। সো বেসিক্যালি এখানে বলতেছে ক্রিয়েটিভিটিটা বিভিন্ন ফেজে গিয়ে আপনার বিভিন্ন রিকোয়ারমেন্টটা একটু ডিফারেন্ট হয়ে থাকে। যে যেমন দেখেন ইনিশিয়াল কনসেপচুয়াল লেভেলে দেখেন ক্রিয়েটিভিটি উইল স্টার্ট, ইন্টেন্সিটি এখান থেকে শুরু হয়েছে। অবশ্যই অন্যান্য লেভেল থেকে ইনিশিয়ালি হয়তো বা একটু কম হবে, সাউন্ড খুব স্লো আসতেছে এখন। বাকি সবার জন্য ক্লিয়ার সাউন্ড? এটা ওনার ডিভাইসের সমস্যা। আমরা তো ফার্স্ট ফ্রম দ্য বিগিনিং উই আর হিয়ারিং সো মাচ ভেরি গুড। আচ্ছা, আপনি জারি স্লো আসতেছে। আই থিংক ইউ হ্যাভ আ প্রবলেম উইথ ইউর ডিভাইস। একটু চেক করে দেখেন, বিকজ এভরিওয়ান এলস ক্যান হিয়ার মি।
So now if you check in the diagram that you see that the creativity level, the intensity level এখানে conceptual level এ যে শুরু হয়েছে and it will increase একটা planning level একটা সময় এসে যে আপনার creativity execution obviously will be higher and যখন close out এর time শেষ হয়ে যাচ্ছে তখন তো নতুন করে creative হওয়ার কিছু নাই because আপনি already ধরেন আপনি নতুন একটা কোনো টেকনিক্যাল কোনো কিছু যখন বানাইতে যাচ্ছেন বা চিন্তা করতে যাচ্ছেন নতুন একটা টেকনোলজি নিয়ে আপনি আসবেন এটার যা R&D করা এটা নিয়ে নতুন কনসেপ্ট চিন্তা যা করা বা এটা নিয়ে নতুন ডিজাইন কি হবে এটা যা চিন্তা করে এটা আপনি প্ল্যানিং স্টেজে করে থাকে এবং এক্সিকিউশন লেভেলে এসে এগুলাকে অলরেডি এক্সিকিউট করে ফেলেন এবং টার্মিনেশনে শেষের দিকে এসে আপনার নতুন করে কিন্তু আর ডিজাইন করারও কিছু নাই চিন্তা করারও কিছু নাই তখন আপনাকে এটা মার্কেটে ছাড়তে হবে তাই না সো এই কারণে এখানে এসে শেষের দিকে এসে ক্রিয়েটিভিটিটার কার্ভটা ইজ ডাউনওয়ার্ড আচ্ছা লাস্ট আরেকটা কম্পোনেন্টের কথা যেটা বলতেছে দ্যাট ইজ দ্য আনসার্টেনিটি বলতে কি বোঝায় দ্য ডিগ্রি অফ রিস্ক হ্যাঁ দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইয়োর প্রজেক্ট Acha, it is highest at the beginning because many challenges have yet to be identified, let alone addressed. Acha, এখানে কি বলতেছে যে আনসার্টেনিটি মানে আপনার রিস্ক ফ্যাক্টরটা সবসময় আপনার বলতেছে যে প্রজেক্টের ক্ষেত্রে সবসময় একদম ইনিশিয়াল স্টেজে বা কনসেপচুয়াল স্টেজে ইজ দ্য হাইয়েস্ট বিকজ এই সময় আপনি কেবল আপনার প্রজেক্টটা নিয়ে আপনি কেবল চিন্তা করতেছেন যে কি হইতে পারে কি কি জিনিস আমার লাগতে পারে কোন রিসোর্সেস আমার লাগতে পারে কোন টেকনিক্যাল রিসোর্স হোক হিউম্যান বা ফাইন্যান্সিয়াল রিসোর্সেস কোনটা আমার লাগতে পারে হ্যাঁ এগুলা নিয়ে চিন্তা করতেছেন এবং আপনি দিস ইজ বেসিক্যালি ইন ইয়োর প্ল্যানিং স্টেজ কেবল আপনি আইডেন্টিফাই করতেছেন চ্যালেঞ্জেস গুলো এখনো অ্যাড্রেসও করে নাই অ্যাড্রেস করতে গিয়ে হয়তো বা আরো নতুন নতুন সমস্যা আসতেই পারে হ্যাঁ সো এই কারণে দেখা যায় যে একদম ইনিশিয়াল স্টেজে রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি থাকে বিকজ এখনো আপনার প্রপার প্ল্যানিং আপনি এখনো ক্রিয়েট করতে পারেন নাই সো যখন আপনার প্রপার প্ল্যানিংটা হয় দেখেন সময়ের সাথে সাথে যাচ্ছে এটা রিস্ক ফ্যাক্টরটা কিন্তু কমে যাচ্ছে বিকজ বাই দিস টাইম আপনি এখন প্রপার প্ল্যানিংটা করে ফেলছেন যে আমার কি লাগতে পারে হ্যাঁ কাজ করতে গিয়ে কিছু রিস্ক তো অবশ্যই থাকে যেটা সাম রিস্ক আর আউট অফ ইউর কন্ট্রোল আপনি হয়তো বা একটা প্রজেক্ট করতে গেলেন আপনার ধরেন কোনো কিছু একটা রাস্তা কিছু বিল্ড করতে গেলেন বা একটা ব্রিজ বিল্ড করতে গেলেন কিছু একটা হোক যেটাই করতে যান বা অন্য কোনো প্রোডাক্ট হোক বা প্রসেস হোক করতে গেলেন এই যে ধরেন হঠাৎ করে আপনার আমাদের যে প্যান্ডেমিকটা হইলো this was not expected right আমরা কিন্তু এটা these are something that is uncontrollable আপনার কন্ট্রোলের বাইরে এই ধরনের রিস্ক তো তখন কি হয় সো কিছু ইনহেরেন্ট রিস্ক কিন্তু থাকে সো ওই কারণে বাট দ্য ইনিশিয়াল স্টেজে যে